This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যা ইউনূস পারলেন না তা সুশীলা করে দেখালেন। সর্বোপরি অতীত থেকে শিক্ষা নিয়ে তিনি এই কাজটা একেবারে করে দেখিয়ে দিলেন। অতীত থেকে শিক্ষা বলতে একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। এই শিক্ষায় সুশীলাকে দিয়ে যা করালো তা কিন্তু আজও করে উঠতে পারেননি ইউনূসও। ভাবছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কিভাবে প্রশ্নের মুখে ফেললেন নেপালের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, জানবো আজকের প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম, সঙ্গে আমি অভ্র। যেটা বলছিলাম, একদিকে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ। দুটো বছর, দুটো গণ অভ্যুত্থান, আর সেই দুটোই দেখেছেন সুশীলা। দেখেছেন কিভাবে জনরোষ খেয়ে ফেলতে পারে একটা পচে যাওয়া সরকারকে। দেখেছেন তরুণদের গর্জন কাঁপাতে পারে মাইলের পর মাইল পথ। কিন্তু তিনি কি ভেবেছিলেন এই গর্জন, এই জনরোষ তার দেশেও একদিন দেখা যাবে? তার দেশেও তৈরি হবে গণ অভ্যুত্থান, তার দেশেও বাংলাদেশের মতোই পথে নামবে তরুণ প্রজন্ম। আর যখন তারা হুঙ্কার তুলবে, শেষ হয়ে যাবে একটা আস্ত সরকার। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সামান্য কিছু বদল ছাড়া এশিয়ার প্রায় একই জল বাতাসে গড়ে উঠেছে। 3টে বছর ঘুরে তারা দেখেছে 3টে গণ অভ্যুত্থান, যা ঘুরিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতির মোড়। কয়েকদিন আগের কথা, যার স্মৃতি এখনও তরতাজা। তরুণ বা জেনজি প্রজন্মের বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানকার সরকার মোট 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামে তরুণ জনতা। একেবারে 20-22 বছরের ছেলেমেয়েরা মিছিল করে, আন্দোলন করে কাঁপিয়ে তুলেছিল গোটা দেশকে। তবে এই সোশ্যাল মিডিয়া আসলে তাদের কাছে ছিল একটা অনুঘটক। আসল লড়াইটা ছিল দুর্নীতির বিরুদ্ধে। सरकार जो ये जो हुआ है ना, ये इतना कुछ ये सोशल बैंडिंग के लेके नहीं हुआ है। हम लोगों को चाहिए यूथ लीडर चाहिए। अब हम लोग परिवर्तन खोज रहे हैं। ये बूढ़े लोग है ना, ये बूढ़े लीडर है ना, वो हम लोग अब वक्त हो गया है। अब नहीं चाहिए, हमारा यूथ चाहिए। अब सब जेनजी का मांग है यूथ। देश हमारा है, ये जिंजी लोग का देश है। ये नेता लोग सब भाग गया। ये नेता लोग काम चोर है, भ्रष्टाचारी है। और ये देश के लिए ये जिंजी ने 2 दिन में सब कुछ कर दिया। ये इस नेता सब ने हमारा 19 वर्ष खा दिया। और अब हम लोग का प्रधानमंत्री होना चाहिए। और अब हम ये पार्टी का नेता नहीं मानते हैं। हमारा जिंजी से प्रधानमंत्री हमें चाहिए, और राष्ट्रपति हमारा उसी से चाहिए। और जौन मंत्री हमारा जिंजी भाई लोग हमारा देश निर्माण करेगा। हमारा देश फेरी उठेगा, हमारा सिर फेरी वो माथी उठेगा। পরিস্থিতি কয়েকদিনের মধ্যে এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে গণ অভ্যুত্থানে গোটা সরকার পড়ে যায়। পার্লামেন্ট চলে যায় তরুণদের দখলে। দাবি তোলা হয় নতুন অন্তর্বর্তী সরকার গঠনের। এই সময় একাধিক নাম উড়ে বেরিয়েছিল গোটা কাঠমান্ডু জুড়ে। কিন্তু সেই সবাইকে পেরিয়ে এগিয়ে আসেন নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার ঘাড়েই দিয়ে দেওয়া হয় দায়িত্ব। গত 12ই সেপ্টেম্বর রাত 9টা নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে গিয়ে শপথ বাক্য পাঠ করেছেন সুশীলা। চোট পাওয়া নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী এখন তিনি। আর বলে রাখা ভালো, ইতিহাস গড়ে হিমালয়ের কোলের এই ছোট্ট দেশের প্রথম প্রধানমন্ত্রীও তিনি। আর দায়িত্ব পেতেই সুশীলার সাফ কথা, আমি এবং আমার দলের সদস্যরা ক্ষমতা স্বাদ নিতে আসিনি। আমরা কোনো মতেই 6 মাসের বেশি থাকবো না। বলে রাখা ভালো, আগামী বছরের 5ই মার্চ সে দেশের নির্বাচন ঘোষণা করে দিয়েছে সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী। নেপাল উত্তপ্ত হওয়ার আগে গোটা দক্ষিণ এশিয়া সাক্ষী থেকেছে শ্রীলঙ্কা, বাংলাদেশের গণ অভ্যুত্থানে। সাক্ষী থেকেছেন সুশীলাও। আর শিক্ষা নেওয়ার জন্য এই দুইকেই কি দাঁড়িপাল্লায় রেখেছিলেন তিনি। মেপেছেন কোন পথে যাওয়া শ্রেয় আর কোন পথে নয়। বুঝেছিলেন ক্ষমতার মোহ কি এইভাবেই মানুষকে আষ্টে পিষ্টে ধরে ফেলতে পারে। একাংশ বলছেন তিনি অবশ্যই বুঝেছিলেন, না হলে শপথ গ্রহণের পরপরই নির্বাচনের কথা ঘোষণা করতে পারতেন না। নিশ্চয়ই ভাবছেন দাঁড়িপাল্লায় কেন শ্রীলঙ্কা, বাংলাদেশ। ছোট্ট করে বলে রাখা প্রয়োজন,
2022 সালে জুলাই মাসের কথা। আর্থিক মন্দার জেরে বিধ্বস্ত শ্রীলঙ্কা, উন্মত্ত হয়েছে জনতা, মূল্য বৃদ্ধিতে নাজেহাল পরিস্থিতি। একটা বড় অংশের পকেটে সামান্য পাউরুটি কেনার টাকা পর্যন্ত নেই, কারণ তার দাম ততক্ষণে ছুঁয়ে গিয়েছে 1000 টাকার কাছাকাছি। এই পরিস্থিতিতে জনতার রোষ পড়েছিল প্রশাসনের ওপর। রাষ্ট্রপতির বাসভবন থেকে সরকারি বাসভবন সবের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা। রাতারাতি দেশ ছেড়েছিলেন প্রেসিডেন্ট রাজাপক্ষ। তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। 15 জুলাই 2022 সাল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিংহে। আর এই ঘটনার সপ্তাহ কতকের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্টের পদে বসলেন তিনি। অবশ্য তার পদ নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার তৈরি আর নির্বাচন ঘোষণা মাঝে মাত্র কিছুটা সময়ের ব্যবধান। কিন্তু বাংলাদেশ, পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু থেকে জনতার অভ্যুত্থান, বাংলাদেশ সাক্ষী থেকেছে ছাত্র আন্দোলনের অন্যতম অধ্যায়ের। বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ উপড়ে ফেলে দিয়েছিল সেদেশের সরকারকে। তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কাজ ছিল সংস্কার। কিন্তু তা কি হলো? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা অবশ্যই প্রয়োজন। দিন কতক আগের কথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা মানবতা বিরোধী মামলায় গোপন জবানবন্দি দিতে গিয়েছিলেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সেই জবানবন্দি দিতে গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক 24 ঘন্টা আগের কথা তুলে ধরেন তিনি। স্মৃতিচারণ করে তুলে ধরেন ইউনূসকে দেওয়া প্রস্তাবের কথাও। নাহিদ বলেন, গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন চলছিল। তারপর সেদিনই 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি নির্ধারণ হয়েছিল। কিন্তু আমরা খবর পাই সেই কর্মসূচি রুখতে তৎপর হয়েছে প্রশাসন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যা ও গায়েব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই ভিত্তিতে ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে আসা হয়। নতুন দিন নির্ধারিত হয় 5 তারিখ, অর্থাৎ 5ই আগস্ট। নাহিদ আরও বলেছেন, 5ই আগস্টের অভিযানের 24 ঘন্টা আগে নতুন সরকার গঠনের জন্য মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়। 4 আগস্টই নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় তাকে। অর্থাৎ হাসিনার সরকার পড়ছে, নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে। এই সবই পূর্ব পরিকল্পিত। আন্দোলনকারীরা জানতেন ইউনূসও। তিনি জানতেন প্রধান উপদেষ্টা পদে বসার পর কি করতে হবে তাকে। কিন্তু তা কি হলো? 2022 সালে শ্রীলঙ্কা, 2025 সালে নেপাল, দুটো দেশের মধ্যে যেমন গণ অভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে, তেমনই সাদৃশ্য রয়েছে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণারও। অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে নির্বাচন করাতে, কিন্তু বাংলাদেশ যেন হেঁটেছে অন্য পথে। সেখানে এখনও অন্তর্বর্তী সরকার। চলতি বছরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিনই বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন আগামী বছরের অর্থাৎ 2026 সালের রমজান মাসের আগেই পদ্মাপাড়ে নির্বাচন হবে, তৈরি হবে নতুন নির্বাচিত জনপ্রতিনিধির সরকার। কিন্তু এই একটা ঘোষণায় এতটা কেন সময় লাগলো? কোথাও গিয়ে নির্বাচনকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি? ক্ষমতার মোহ তাকে কি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিল? এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন, কিন্তু 1 বছর ধরে নানা ঘটনা বা ঘটনাক্রম পক্ষান্তরে যেন এই উত্তরটাই দিয়ে গিয়েছে। এই যেমন অন্তর্বর্তী সরকার গঠনের পরেই নানা দেশে সফর শুরু করলেন ইউনূস। কখনো গেলেন লন্ডন, কখনো গেলেন চীন, কোথাও গিয়ে বললেন বাংলাদেশের গণ অভ্যুত্থান পূর্ব পরিকল্পিত, কোথাও গিয়ে আবার বললেন বঙ্গোপসাগরের অভিভাবক তারাই। ইউনূসের মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল তথা বিশ্ব রাজনীতি। এই সময়কালে সেনার সঙ্গেও বাড়ল দূরত্ব, যা অবশ্য কখনোই কোনো তরফে ঘোষণা করা হয়নি, কিন্তু হাবভাবে তা সবটাই ধরা পড়েছে। এমনকি রাখাইন সীমান্তে আরাকান বাহিনী যখন প্রভাব বাড়াতে শুরু করে, রোহিঙ্গা ইস্যুতে বাড়তে থাকে যন্ত্রণা, সেই সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পেরিয়ে ইউনূস বাংলাদেশের প্রশাসনিক স্তরে প্রথমবার তৈরি করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ। তাতে বসানো হয় খলিলুর রহমানকে। তিনি আদতেই একজন অর্থনীতিবিদ। আর শুধুই সেনা কিংবা প্রশাসনই নয়, ইউনূসকে ঘিরে ক্ষোভ চড়ে সাধারণ মানুষের মধ্যেও। গোটা বছরে প্রায় একাধিকবার নানান ইস্যুতে ইউনূসের বাসভবন যমুনা অভিযান করেন পড়ুয়া, রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ প্রায় প্রত্যেকেই। দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়, কিন্তু নির্বাচন নিয়ে কথা ওঠে না। আলোচনার পর আলোচনা হয়ে যায়, কিন্তু আসলে নির্বাচনের দিনক্ষণ যে কবে তা কোনো মতেই জানানো হয় না, এমনটাই অভিযোগ। একাংশ বলছেন আসলে ক্ষমতা হয়তো এমনই, মানুষকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রাখতে পারে। ইউনূসকেও কি তার মানে পেরেছিল? নিজেদের মতামত জানান কমেন্টে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।